সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আবু আলম শহীদ খান আমাদের আজকের অতিথি। ধন্যবাদ, স্বাগত আপনাকে। মানব জমিনের শিরোনাম হচ্ছে গোপালগঞ্জ অগ্নিগর্ভ, কারফিউ, মিটফোর্ড হত্যাকাণ্ড, 10 আসামি ও ধরা। কালবেলা খাদ্যপণ্য মান যাচাই করেন দেশের পরমাণু বিজ্ঞানীরা। সংঘর্ষে গোপালগঞ্জ রণক্ষেত্র। দেশ রূপান্তর গোপালগঞ্জ রণক্ষেত্র, নিহত 3, অস্ত্র না থাকায় বিপাকে পুলিশ। আমার দেশ আওয়ামী সন্ত্রাসের রক্তাক্ত গোপালগঞ্জ, সময়ের আলো গোপালগঞ্জ রণক্ষেত্র, নিহত 4, জুলাইয়ের চেতনা নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয়। খবরের কাগজ গোপালগঞ্জ রণক্ষেত্র, নিহত 4, আমাদের সময় গোপালগঞ্জ রণক্ষেত্র, কারফিউ জারি, বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয়। আলোকিত বাংলাদেশ গোপালগঞ্জ রণক্ষেত্র, কারফিউ জারি, মুজিববাদীদের বাধার জবাব দেবে এনসিপি। দিনকাল গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে সংঘর্ষে নিহত 4, কারফিউ জারি, ডিসি নিয়োগে হিট লিস্ট তৈরিসহ প্রশাসনে পদোন্নতি আসছে। করতোয়া গোপালগঞ্জে রণক্ষেত্র, আওয়ামী লীগ জঙ্গি সংগঠনের মতো আচরণ করেছে। খুলনায় সংবাদ সম্মেলনে নাহিদ। আপনি জানেন যে প্রত্যেকটা কাগজের একটাই শিরোনাম গোপালগঞ্জ রণক্ষেত্র, কোনো কোনো কাগজে অগ্নিগর্ভ এবং সংঘর্ষের খবর আছে। গোপালগঞ্জ সারাদিন দিনভর সংঘর্ষ হয়েছে, সেনাবাহিনীকে মোতায়েন করতে হয়েছে, 4 জন নিহত হয়েছে। গোটা পরিস্থিতি সম্পর্কে আপনি নিশ্চয়ই জানেন। আজকে সারাদিন ধরেই তো লাইভ টেলিকাস্ট হয়েছে টিভিতে। ওখানে এনসিপির একটা মার্চ টু গোপালগঞ্জ প্রোগ্রাম ছিল, একটা সভা ছিল। সেটাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে সম্ভবত সোশ্যাল মিডিয়াতে নানা রকম ভাইব তৈরি করা হয়েছিল। প্রথমত হলো যে এনসিপি যে পদযাত্রা করছিল, নামটা পদযাত্রা ছিল, তো এটা তারা বেশ কিছু জায়গায় সাকসেসফুলি করে আসছে, ভালোই পার্টিসিপেশন হয়েছে দেখেছি আমরা। তো হঠাৎ করে গোপালগঞ্জের সময় মার্চ টু গোপালগঞ্জ, এবং সেই সময় কিছু তাদেরকে ইনফ্লুয়েন্সার বলা হয় আজকাল, তারা বিভিন্নভাবে বলার চেষ্টা করলেন যে ওখানে যে বঙ্গবন্ধুর যে সমাধিক্ষেত্র আছে সেখানে হামলা করা এবং সেখানেও বুলডোজার চালিয়ে দেওয়া বা এক্সকেভেটর চালিয়ে দেওয়া। তো এরকম একটা ভাইব তৈরি করা হয়েছিল, যার কারণে গোপালগঞ্জের যে মানুষ তাদের মধ্যে একটা ক্ষোভ দুঃখ সৃষ্টি হয়ে থাকতে পারে। আজকে পার্টিসিপেশন দেখে তাই মনে হলো যে সবটাই তো আর আওয়ামী ঘরানার একেবারে কর্মী সমর্থক সন্ত্রাসী এরকম মনে হয় না, কেন অনেক মানুষকে পার্টিসিপেট করতে দেখা গেছে। তো এই সবের মধ্যে দিয়ে জিনিসটা হলো যে বাংলাদেশ কি আবার একটা সংঘাতময় রাজনৈতিক পরিমণ্ডলে ঢুকে পড়ছে কিনা। কারণ আমরা তো মাত্র বছরখানেক হলো, 1 বছর আগে আজকের দিনে আবু সাইদ নিহত হয়েছিলেন, আরও 2-3 জন নিহত হয়েছিলেন। ওই কোটা আন্দোলনটা আবু সাইদ নিহত হওয়ার মধ্যে দিয়ে অন্য একটা মাত্রা পেয়ে যায়। তো আজকে এই বছর পূর্তির দিনে গোপালগঞ্জের এই ঘটনাটা মানে ঠিক আমরা যে কারণে যে গণ অভ্যুত্থান, যে কারণে ছাত্ররা গণ অভ্যুত্থানে যুক্ত হয়েছিল, সাধারণ মানুষ, একটা মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ এবং সেখানে একটা নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়া, তো সেই জায়গায় হঠাৎ করে এই মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচির মধ্য দিয়ে আমরা কি নতুন করে একটা রাজনৈতিক সংঘাতে বা দেশব্যাপী কোনো ধরনের বিশৃঙ্খলার মধ্যে ঢুকে পড়ছে কিনা, এটা নিয়ে একটু চিন্তার বিষয় এবং এটা উদ্বেগজনক। 4 জনের মৃত্যু তো খুবই দুঃখজনক, যে কোনো মৃত্যু দুঃখজনক। তার যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। বাট এই জিনিসটার ব্যাপারে সরকারের একটা বড় ধরনের আপনার বিচার বিভাগীয় তদন্ত তারা করতে পারেন যে কী হয়েছে আসলে, কারা প্রোগ্রাম করলেন, প্রোগ্রামের নাম কেন পরিবর্তন হলো, নাম পরিবর্তন করার পরে ভিডিও মানে হাইপটা কারা সৃষ্টি করলো, সেখানে কি ঘটনা ঘটলো। এবং এনসিপি তো সরাসরি প্রশাসন পুলিশকে দোষারোপ করেছে, তাদের প্রিপারেশন নাকি কম ছিল। 4 জন নিহত হওয়ার পরে আমি তো কোনো প্রিপারেশন কম দেখি না, কারণ প্রথম থেকেই তারা চেষ্টা করেছে। কিন্তু এটাকে তো আপনি ধরেন পুলিশ এবং প্রশাসনের প্রিপারেশনটা নির্ভর করে তো কত সংখ্যক লোক এই ধরনের ঘটনায় অংশগ্রহণ করছে তার উপরে। তার তুলনায় পুলিশের শক্তি সক্ষমতা যদি কম হয়
তখন কিন্তু পুলিশের পক্ষে ওই নিয়ন্ত্রণ করা উচ্ছৃঙ্খল জনতাকে বা সংগঠিত জনতাকে এটা কিন্তু খুব কঠিন হয়ে যায়। পরবর্তীতে আমরা দেখলাম যে তাদেরকে উদ্ধার করা হয়েছে নেতৃবৃন্দকে এবং তাদেরকে আর্মার্ড ভেহিকেলের মধ্যে নিয়ে তারপরে কোথায় নিয়ে যাওয়া হয়েছে। এখন তো খুলনাতে তারা আছেন, সার্কিট হাউস থেকে তারা একটা সংবাদ সম্মেলনও করেছেন। তো এখানে ওই প্রশ্নটাই বারবার উকি দেয় আমাদের মনে, বা জনগণ চিন্তা করবে। আর এই হেডলাইনগুলো যখন জনগণ দেখবে কালকে, সব পত্রিকার হেডলাইন তো একই অলমোস্ট, রণক্ষেত্র, অগ্নিগর্ভ, 4 জন নিহত হয়েছেন, কারফিউ প্রায় 22 ঘন্টার কারফিউ জারি করা হয়েছে। মানে একেবারে অন্যরকম একটা 1 বছরের মধ্যে এই ধরনের ঘটনা ঘটবে এবং এত রক্তপাত হবে, এত সংঘাত হবে, এটা প্রত্যাশা করা যায়নি। কোথাও না কোথাও হয়তো আমাদেরকে নিজেদেরকে জিজ্ঞাসা করতে হবে যে কেন এই পর্যায়ে গেল জিনিসটা। সরকার বলছেন যে বর্বরতার জন্য যারা দায়ী তাদের বিচার হবে। না, বিচার তো হবেই। আপনার কাছে অনেক ভিডিও ফুটেজ আছে, দায়ী তাদের বিচার হবে। কে কাকে দায়ী করবেন? মানে এই যে ঘটনা, এবং পুলিশের কাছে তো ওই যে মারণাস্ত্র বা ওই যে প্রাণঘাতী অস্ত্র এখন নেই। তো পুলিশ তো সেই জন্য পুলিশের পক্ষ থেকে মানে বলা হচ্ছিল যে তাদের ওই নিজস্ব প্রিপারেশনটার একটা দুর্বলতা আছে। তো সেই দুর্বলতা তো আমাদেরকে বুঝতে হবে। অনেক টিয়ার গ্যাস সেলিং হয়েছে, মানে এটা তো মানে কয়েক ঘন্টা ধরে তো লাইভ টেলিকাস্ট, মানে ককটেলও বিস্ফোরণ হয়েছে অনেক। সো কিছু প্রিপারেশন নিশ্চয়ই ছিল কোনো পক্ষের, এবং কারা এদেরকে উস্কানি দিচ্ছে, পেছনে কারা, এই প্রশ্নটা করতে পারা যায়, করা দরকার আর কি। এটা পেছনে কি এমন কেউ আছেন বা এমন কোনো গোষ্ঠী আছে যারা এটা থেকে কোনো ভবিষ্যতে কোনো ফায়দা নেওয়ার চেষ্টা করছেন কিনা। অনেক নাগরিককে এরকম মন্তব্য করতে দেখেছি সোশ্যাল মিডিয়াতেই, যে তারা ভাবছেন যে এই ধরনের ঘটনা ঘটানোর মধ্য দিয়ে নির্বাচনটাকে বিলম্বিত করা যায় কিনা, যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং এই আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচন কীভাবে হবে। তো আপনি যদি চিন্তা করেন, গোপালগঞ্জ কিন্তু একটা ছোট জেলা শহর, মাত্র 3টা আসন। তো 3টা আসন 300 আসনের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু কিছু নয়। এবং এই 3টা আসনের যদি ভোটাভুটি হয়, তারা কারা ভোট বেশি পেতে পারেন সেটা একটা আন্দাজ করা যায়। তো এই শহরে কিন্তু আবার বিএনপি জামাতও খুব স্ট্রং, মানে সাংগঠনিকভাবে স্ট্রং আছে। জনসমর্থনে হয়তো তারা খুব এগিয়ে ছিল না আওয়ামী লীগের তুলনায়, বাট সাংগঠনিকভাবে স্ট্রং আছেন। তারাও কিন্তু এনসিপিকে ওই সহায়তাটা দেননি। ঢাকায় আমরা যেমন দেখি জামাত এবং ইসলামী দলগুলো এনসিপিকে লোকালি তারা দেয়নি, এটা মনে হচ্ছে দেয়নি। তো আসলে ফুটেজ দেখলেই তো বোঝা যায়। যখন এই স্টেজটা দেখলাম তখন দেখলাম শুধু এনসিপি নেতৃবৃন্দ আর নিচে কিছু সাংবাদিক, এবং সকলের মুখটা ভয়ের তো মুখ, একটা ভীতিজনক অবস্থা। কোনো রকমে এই প্রোগ্রামটা সেরে চলে যাওয়া, এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। সব মিলিয়ে দিনটা আসলে জাতির জন্য খুব দুঃখজনক। সেই আপনি জানেন যে রাজস্ব খাতে তো একটা বড় ধরনের সংকটে পড়েছে আসলে। 10 বলবো না, 10,000 কোটি টাকা বোধহয় এক মাসে 10,000 কোটি টাকা। মানে গত বছরের একটা হিসাব দেখলাম যে প্রায় মানে শর্টেজ হচ্ছে 92,000 কোটি টাকা। তো গত বছরে তো আপনার এই আন্দোলন সংগ্রাম চলেছে, দেশের পুরো পরিস্থিতিটা একটা সংকটময় পরিস্থিতি ছিল, জাংচার ছিল, ক্রান্তিকাল বলতে পারেন। সেই ক্ষেত্রে 92,000 কোটি টাকা কম হচ্ছে, ঠিক আছে, পুরো বছর জুড়ে। তো এখন এই যে আন্দোলন চলছিল, এনবিআর যে রিফর্ম যেটাকে বলা হচ্ছে, গভর্নমেন্ট যেটা করতে চান এবং এনবিআর সাথে আলাপ আলোচনা করেই যেটা করাটা খুব মানে খুব বাস্তবসম্মত হবে, এটা প্রয়োজন আছে। এটা নিয়ে অনেক দিন ধরে এই চিন্তাভাবনা করা হচ্ছে। তো সেইখানে এনবিআরের আন্দোলন এবং আন্দোলনটা যেভাবে মোকাবেলা করা হয়েছে, সেই ম্যানেজমেন্টে নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন আছে। এবং পরে যখন ব্যবসায়ীদের ইন্টারভেনশনে এই আন্দোলন থেকে তারা সরে গেলেন, তারপরে যে অ্যাকশনগুলো এখন হচ্ছে, সেই অ্যাকশনগুলো নিয়েও নানান কথা হচ্ছে যে এই অ্যাকশনগুলো খুব জরুরি কিনা। তার চেয়ে বেশি ছিল যে রিকনসিলিয়েশন। আসলে আমরা রাজনীতিতেও রিকনসিলিয়েশন করতে পারি না, আমরা প্রশাসনিক ম্যানেজমেন্টও করতে পারছি না, আমরা কোথাও করতে পারছি না। মানে আমরা কি সবাই মিলে কি একটা অস্থিরতার মধ্যে পড়ে গিয়েছি কিনা, যে আমাদের নিজের ক্ষোভ, দুঃখ, বেদনা বা প্রতিহিংসা, এইটাই কি আমাদের সিদ্ধান্ত নেওয়ার প্রধান শর্ত, নাকি আমরা একটা ন্যায়ানুগ সিদ্ধান্ত নেব। এনবিআরের যে চাকরিচ্যুতির সাসপেনশনের যেসব ঘটনা ঘটছে, এটা কিন্তু এনবিআরকে মানে আমাদের রাজস্ব প্রশাসনকে
ফাইনালি ক্ষতিগ্রস্ত করবে, এবং যার কারণে আপনি এখন 10,000 বলছেন, সামনের মাসগুলো আরও দেখতে হবে। ওই মাসটা খুব ইম্পর্টেন্ট ছিল, জুন মাস, যখন সবচেয়ে বেশি আয়কর বা ভ্যাট আদায় হয়। তো এখন আমরা একটু সামনে দেখি, বাট আমার মনে হয় সরকারকে বিবেচনা করতে হবে যে এনবিআরে মানে এত কঠোর অ্যাকশনে না গিয়ে আরও আলাপ আলোচনা করে এই পরিস্থিতিটাকে ম্যানেজ করা, ব্যবস্থাপনাটাকে নিজের নিয়ন্ত্রণে আনা, এবং আমাদের প্রয়োজনে এনবিআরকে কাজে লাগানো। সেই টিআইবির একটা বিবৃতি আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণে মানে কোনো যে ক্রয় পদ্ধতি সরকারের, সেটা না মানার জন্য বলা হয়েছে। না, এটার কি কারণে বলা হয়েছে সেটা ভিতরে যেতে হবে একটু। তাদের অনেক তাড়াহুড়া থাকতে পারে, তারা এই কাজটা খুব দ্রুত করতে চান। তখন আপনি ক্রয় পদ্ধতিতে যখন যাবেন, মানে এগুলো তো খুব সেন্সিটিভ ইস্যু হয়ে গেছে যে আপনি অনেকটা জাদুঘর করতে হবে, এবং 1 বছর হয়ে গেল আমরা জাদুঘর ঘোষণা করেছিলাম, এখনও করতে পারলাম না। তার ফলে যে যারা এটার সাথে যুক্ত তারা হয়তো একটা প্রেশারে আছেন, এবং সেই কারণে তারা হয়তো প্রস্তাব করেছেন যে আমাদেরকে যদি এগুলো করতে হয় তাহলে আমাদেরকে একটু এই ব্যাপারটা দিতে হবে, যেটা বিগত সরকারের সময় আপনার যে বিদ্যুতের সেক্টরে সেখানে কিন্তু এই ধরনের একটা আইনি করে ফেলা হয়েছিল যে যাতে পরবর্তীতে এই বিষয়ে কেনাকাটা নিয়ে প্রশ্ন না করা হয়। কিন্তু আমাদের তো একটা পদ্ধতি আছে, আমাদের পদ্ধতিগতভাবে যেতে হবে। আপনি 110 কোটি বা 100 কোটি টাকার মতো এখানে কেনাকাটা আছে, সেটাকে যদি আপনি টেন্ডার ছাড়া যখন করবেন তখন এগুলো নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে, কোনো না কোনো সময় প্রশ্ন উঠবে। সরকারি ক্রয় নীতির সরকারি ক্রয় নীতিতে অবশ্যই এগেনস্টে, বাট সরকার ক্রয় নীতিটাতে মাঝে মধ্যেই তো আমরা দেখেছি, এর আগেও ঘটেছে, বাট এই সরকারের সময় এটা না ঘটাটা বেটার ছিল, যে কারণে টিআইবি এই রেসপন্সটা করেছে যে আগে এটা করেছে তখন আমরা এত সমালোচনা করেছি, এখন আবার এটা করতে হবে কেন। এবং এই কেনাকাটাগুলো তো আপনি অবশ্যই টেন্ডার দিয়ে করে আপনি জাদুঘর করবেন, খুব ভালো কথা, টেন্ডার দিয়ে করতে পারেন, এটা করা উচিত সেভাবে। ওয়েল, আমি দেখছি কাগজে সেটার নাম আমাদের সময় জনপ্রশাসন সংস্কারে হচ্ছে স্থায়ী কমিশন। যে কমিশন দুর্নীতি ও দলীয়করণে শাসন ব্যবস্থা সংস্কারে বড় উদ্যোগ। না, স্থায়ী কমিশন তো সরকার করতেই পারে। আমাদের কয়েকটা স্থায়ী কমিশন, যেমন লোকাল গভর্নমেন্টে স্থায়ী কমিশন করা উচিত, শিক্ষার জন্য করা উচিত, আপনার স্বাস্থ্যের জন্য করা উচিত। হ্যাঁ, স্থায়ী কমিশনগুলো মানে কমিশনগুলোকে প্রথমে তো আমাদের ঠিক করতে হবে যে আমরা কমিশনগুলোকে কীভাবে কাজে লাগাবো। আমাদের দেশে কিন্তু সাংবিধানিকভাবে বেশ কিছু কমিশন আছে। তা আমরা কি দেখলাম, কমিশনগুলো হলো আপনি কিছু লোককে ওখানে বসানোর একটা জায়গা, আপনি আপনার আত্মীয়করণ করবেন, দলীয়করণ করবেন, রাজনীতিকরণ করবেন, এবং সেইভাবে কমিশনগুলোকে আর ফাংশন করতে দেবেন না। তো এখানে কমিশন করতে পারেন, এবং আমাদের তো অনেক সংস্কারের দরকার আছে, প্রশাসন, পুলিশ, স্বাস্থ্য, শিক্ষা, বেশ কিছু জায়গায় বড় বড় লোকাল গভর্নমেন্ট। তো এইসব 5টা জায়গায় তো আপনি কমিশন, স্থায়ী কমিশন করতে পারেন, এবং তারা কাজ করতে পারে, এবং তারা কতটা সহায়তা করতে পারে সরকারকে সেটা ভবিষ্যতে প্রমাণিত হবে। বাট এই কমিশনগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় সরকারের ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিছু অগ্রগতি হবে, কিন্তু শর্ত একটাই, কমিশনে যাদেরকে আপনি নিয়োগ করবেন সেটা যেন দলীয় বা আত্মীয় বা আপনার কোনো পেশার ভিত্তিতে বাছাই না হয়। এই মুহূর্তে প্রশাসনের অবস্থা কি? আপনি তো একজন একসময় এই মুহূর্তে তো যে গোপালগঞ্জের ঘটনার পর তো দোষ তো প্রশাসনের উপরে, পুলিশের উপরে দেওয়া হচ্ছে, তাই না? এই মুহূর্তে প্রশাসন, পুলিশের, জুডিশিয়ারির অবস্থা খুবই সংকটময় বলতে পারেন, বলা যাইতে পারে। কারণ হচ্ছে সব জায়গায় একটা মবের ভীতি কাজ করে। কারণ আমরা সচিবালয় মব দেখেছি, আমরা আমাদের সর্বোচ্চ বিচারালয় মব দেখেছি, আমরা সারা দেশের সমস্ত পুলিশ স্টেশন, অলমোস্ট এভরি 450-এর উপরে পুলিশ স্টেশনে আগুন জ্বালানো, অস্ত্র লুট, পুলিশকে হত্যা, এইসব আমরা লক্ষ্য দেখেছি ঘটেছে। এবং তারপরে যে তাদেরকে মোটিভেট করা, তাদেরকে নেতৃত্ব দেওয়া, এবং তাদেরকে যে কাজটা সামনে, আমাদের যে কাজ রাষ্ট্র পরিচালনার যে কাজটা, কেন একটা 15 জন, 20 জন, 30 জনের সরকার তো আর রাষ্ট্র পরিচালনা করতে পারে না। এটার একটা অ্যাপারেটাস আছে, সেই অ্যাপারেটাস আপনি বলতে পারেন যে অ্যাপারেটাসটা ভালো না, অ্যাপারেটাসটা দুর্নীতিবাজ, অ্যাপারেটাসটা দলবাজ হয়ে গেছিলো, অনেক কিছু বলতে পারেন। বাট সেই অ্যাপারেটাসকে তো চালু রাখতে হবে। তো এইটা চালু রাখা এবং এদেরকে মোটিভেট করা এবং এদেরকে যে নেতৃত্ব দেওয়া, সেখানে আমরা বেশ কিছু সীমাবদ্ধতা দেখেছি, এবং সেসব কারণে এখন পর্যন্ত
অনেকেই বলেন এরকম, বা সকলেই মনে করছেন যে এখন পর্যন্ত প্রশাসন, পুলিশ এবং জুডিশিয়ারিতে সেই রাষ্ট্র পরিচালনার জন্য যে ডিসিপ্লিন এবং তাদের যে সাহস, নৈতিক বল, সেটা এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। তাইলে কি দাঁড়ালো আসলে যদি প্রশাসন, আমরা একটা মানে একেবারে দুর্বল ব্যবস্থাপনার মধ্যে দিয়ে পরিচালিত হচ্ছি, এবং এই দুর্বল ব্যবস্থাপনার কারণেই প্রশাসনিক শৃঙ্খলা, পুলিশের ব্যবস্থা নেওয়া, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি, জুডিশিয়ারিতে উন্নতি, এটা হচ্ছে না। সামনে একটা কাঙ্ক্ষিত জিনিস হচ্ছে। সামনে একটা নির্বাচন, এই নির্বাচনের সময়টা তো প্রশাসন খুব স্ট্রং সেই প্রশাসন জন্য তো দরকার। প্রধান উপদেষ্টা সাহেব বোধহয় বলেছেন যে ডিসেম্বরের মধ্যে পুলিশকে তো নির্দেশ দিয়েছেন সবকিছু রেডি করতে হবে। অফকোর্স স্ট্রংলি তাদেরকে গড়ে তুলতে হবে, তাদের সেই মোটিভেশনটা দরকার, তাদের নেতৃত্ব দরকার। অবশ্যই একটা নির্বাচনে যখন 12 লক্ষ 14 লক্ষ গণকর্মচারীকে কাজ করাবেন আপনি, তখন তাদেরকে সেই নেতৃত্ব দিতে হবে। পাশাপাশি আপনার গভর্নমেন্টের সহায়তা, সকলের সহায়তা, রাজনৈতিক দলগুলোর সহায়তা, যারা নির্বাচনে প্রার্থী হবেন তাদের সহায়তা, এবং অনেক রাজনৈতিক দল আছে তাদের সহায়তার প্রয়োজন হবে। সেখানে প্রশাসন, পুলিশ এবং জুডিশিয়ারি খুবই ইম্পর্টেন্ট ভূমিকা পালন করবে, এবং সেনাবাহিনী। আজকে তো সেনাবাহিনীর ভূমিকাটা দেখেন, সেনাবাহিনী না থাকলে তো লঙ্কাকাণ্ড হয়ে যেত ওখানে। সেনাবাহিনী তো শেষে যে সামাল দিয়েছে, উদ্ধার করেছে। 4 জন লোকের মৃত্যু অবশ্যই দুঃখজনক, কিন্তু সামাল তো দিতে পেরেছে। সেনাবাহিনীকে লাগছে, পুলিশ তো করতে পারেনি। যথেষ্ট সংখ্যক পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছিল। তো ওই পুলিশের রিসোর্সটা বা সিভিল রিসোর্সটার কথা আপনি এটা বলতে পারেন যে যতক্ষণ পর্যন্ত আপনার নাম্বার অফ পিপল এনগেজড ইন এ ইনসিডেন্ট যতক্ষণ পর্যন্ত কম থাকে, ততক্ষণ এটাকে কন্টেইন করা যায়। কিন্তু আপনার পুলিশ আছে 100 জন, আর ওখানে 10,000 20,000 যদি মানুষ এটাতে অংশগ্রহণ করে কোনো ইনসিডেন্টে, তখন কিন্তু পুলিশের পক্ষ এটাকে কন্ট্রোল করা খুব কঠিন হয়। সেই জন্যই তো আমাদের দেশে একটা রাজনৈতিক দলের ক্রিয়াশীলতা থাকতে হয়, সামাজিক মানুষদের ক্রিয়াশীলতা থাকতে হয়, যে তারা যারা সামাজিক নেতৃত্ব দেন, রাজনৈতিক দলের নেতৃত্ব দেন বা এলাকায় নেতৃত্ব দেন, তারা কিন্তু এই সব ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করেন। আমরা তো তাদেরকে মোটামুটি মাইনাস করে ফেলেছি, তাদের এখন কোনো ভূমিকা নেই। রাইট। আপনি জানেন যে মার্কিন শর্ত নিয়ে চলছে না বিশ্লেষণ, অর্থাৎ শুল্ক ইস্যুতে মতামত নেওয়া হচ্ছে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের। এটা নিয়ে একটা অস্থিরতা আছে, মানে বিশেষ করে অর্থনীতিতে বাংলাদেশের এই যে মার্কিন শুল্ক আরোপের কারণে, এবং এটা নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা চলছে, বিশ্লেষণ চলছে, কীভাবে মোকাবেলা করা যায়। বাণিজ্য উপদেষ্টা দেশে ফিরে বলেছেন যে অনেকগুলো মানে শর্তযুক্ত কথা বলেছেন। সব কথা তো উনি বলেননি, উনি বলেছেন যে কিছু কিছু নাকি ডিসক্লোজার করা যাবে না, এটা বলেছেন। তো এটা একটু অদ্ভুত লাগছে এই জন্য যে যখন কোনো চুক্তি করা হয় তখন এই ডিসক্লোজার ক্লোজটা থাকে, কিন্তু আলোচনা করার সময় যে ডিসক্লোজার ক্লোজ থাকে, এটা একটু নতুন ধরনের আলোচনা শুনলাম। বাট এই ক্ষেত্রে সরকার যেভাবে কাজটা করছিল, যেভাবে এগুচ্ছিল, সেটা মনে হয় বুমেরাং হয়ে গেছে। কারণ আপনি এখন যেটা বলছেন যে সকলের সাথে আলোচনা, স্টেক হোল্ডার সবার সাথে আলোচনা করে তাদের পরামর্শ নেওয়া হচ্ছে, এটা তো কিন্তু আগে নেওয়া হয়নি। যখন আমরা 3 মাসের ওই সময়টা পেলাম, তখন কিন্তু বিজিএমএ থেকে চেষ্টা করা হয়েছিল গভর্নমেন্টের সাথে যোগাযোগ করে, এবং তারা ওই আমেরিকায় যেটা হয় যে আপনি আপনার পক্ষে লোক নিয়োগ করতে পারেন যারা আপনার জন্য তদবির করবে, সেটাও কিন্তু তখন গভর্নমেন্ট অ্যাকসেপ্ট করে নেই। তো গভর্নমেন্টের বাণিজ্য উপদেষ্টা এবং আমাদের যিনি আছেন সিকিউরিটি উপদেষ্টা আছেন, তারা দুজনেই এটা নিয়ে আলোচনা করতে গিয়েছিলেন এবং কিছু আলোচনা করেছেন। এই আলোচনা তো ভারতও করেছে, ভিয়েতনাম করেছে। তো ভারত ভিয়েতনাম তো আমাদের চেয়ে অনেক সুবিধাজনক পজিশনে আছে। ভারত নয় বড় একটা বিশাল দেশ, তার তুলনায় আমরা একটা ছোট দেশ, আমাদের সেই ক্যাপাবিলিটি নাই, এটা বলতে পারেন যে ওই ওরকম সক্ষম লোকজন নাই। বাট ভিয়েতনামের তুলনায় তো আমাদের লোকজন আছে। তো আমরা কেন এইটা করতে পারলাম না, এবং আমরা কেন বিষয়টাকে অত গুরুত্ব দিলাম না? এবং এইটা ওই যে ভাইব তৈরির একটা খেলায় থাকি আমরা সবসময়। ডক্টর ইউনূস সাহেব যে চিঠি দিলেন, তারপরে ট্রাম্প সাহেব যে বললেন 3 মাসের জন্য স্থগিত, তখন আমরা দেশে একটা ভাইব তৈরি করলাম। ওনার প্রেস উইং এবং আমাদের কিছু লোক বলে যে এটা ইউনূস সাহেব চিঠি দেওয়ার কারণে ট্রাম্পের 3 মাসে স্থগিত করে দিয়েছে। পরে দেখা গেলো এটা পুরো পৃথিবীর জন্যই করেছিল। কিন্তু এই 3 মাস তো আমরা কোনো কাজ করি, আমরা কোনো কাজ করলাম না, এবং আমাদের 35% প্লাস যদি আগের 18% যোগ করি, মানে আমাদের প্রায় 55% শুল্ক দিতে হবে। আমাদের গার্মেন্টসের বড় ক্রেতা, প্রধান ক্রেতা বলতে পারেন আমেরিকা, এবং আমাদের $8 বিলিয়ন $6 বিলিয়ন বাণিজ্য ঘাটতি আমেরিকার জন্য
আমাদের সাথে, সেটা আমেরিকা এত বড় দেশ, সেটা তারা সহ্য করতে পারার কথা, কিন্তু আমরা তো কোনো মানে অ্যাক্টিভ পদক্ষেপ নিলাম না। নেওয়ার মধ্য দিয়ে আমরা যেটা আলোচনা করে এক জায়গায় পৌঁছতে পারতাম সেটা করলাম না। ভারত তো অনেক ভালোভাবে আলোচনা করে নেগোসিয়েশন করে তাদের পক্ষে অনেক কিছু তো আনছে, 20%-এর নিচে এবং কিছু কিছু ক্ষেত্রে 10%-এর নিচে বেশ আলোচনা অগ্রগতি। ভিয়েতনামও অনেক কিছু করতে পেরেছে, তাদের সাথে ভিয়েতনামের সাথে বাণিজ্য ঘাটতি কিন্তু আমাদের চেয়ে অনেক অনেক গুণ বেশি, তারপর তারা করতে পেরেছে। তো আমরা করতে পারিনি, মানে এটাকে আমাদের অবশ্যই কোথাও না কোথাও আমাদের ব্যর্থতা আছে, আমরা জিনিসটাকে ঠিকমতো হ্যান্ডেল করতে পারিনি। এর সাথে জিও পলিটিক্যাল ইস্যু জড়িত কিনা সেটা একটু চিন্তা ভাবনার বিষয় আছে, কেন নিশ্চয়ই অনেক জিনিস তো কানেক্টেড। ট্রাম্প সাহেবের এইসব শুল্ক ঘোষণা এবং তার যে বিশ্ব রাজনীতি, বিশ্ব কূটনীতি, এটা কিন্তু কানেক্টেড। তো আমরা কতদূর সেটাতে অংশগ্রহণ করতে পারছি, আমরা কতটুকু আমাদেরকে কানেক্ট করতে পারছি, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। বাট এটার সমাধান করতে হবে, সমাধান না করলে আমরা কিন্তু এখানে একটা বড় ধরনের বিপদে আছি। 45 লক্ষ শ্রমিক কাজ করে এখানে, যার অধিকাংশ মেয়ে। আপনি এই সেক্টরে যদি বড় ধরনের বিপদ নেমে আসে, তাহলে কিন্তু আমাদের অনেক লোক বেকার হয়ে যাবে, এবং 20 লক্ষ 25 লক্ষ 30 লক্ষ নতুন বেকার যারা কাজে ছিল, তাদেরকে কিন্তু কন্টেইন করা খুব কঠিন হয়ে যাবে। বিগ চ্যালেঞ্জ ফর বাংলাদেশ। হ্যাঁ, কিন্তু এই যে পরিস্থিতি যেটা দাঁড়িয়েছে, এটাই কি স্থায়ী পরিস্থিতি, না এটা উন্নতি হতে পারে? এইটার প্রথমত এটা স্থায়ী হওয়ার তো কোনো কারণ নেই, এটা উন্নতি অবশ্যই হতে পারে। বাট উন্নতি হওয়ার জন্য আপনার যারা এটার সাথে কাজ করছেন, তাদের যে কাজ করার অ্যাবিলিটি, তাদের যে দূরদর্শিতা এবং তাদের নেগোসিয়েশন করার যে স্কিল, সেই জিনিসগুলো তো বিবেচনা করতে হবে, এবং তাদেরকে সেটা করেই এই পরিস্থিতি উন্নতি করতে হবে। আমাদের তো অল্টারনেটিভ কিছু নাই। আমাদের এই মুহূর্তে তো আমরা বলতে পারবো ঠিক আছে, আমরা পোশাক রপ্তানি কমাই দিলাম, আমরা এখন থেকে শুধু চামড়া রপ্তানি করব, অথবা মানুষ রপ্তানি করব। আমাদের তো এই অবস্থা নাই। আমাদের তো ওইটা একটা বড় জায়গা, এবং সেখানে এই বিষয় নিয়ে অনেক অনেক দিন ধরে আলোচনা হচ্ছে। আমরা কিন্তু শুল্ক কমানোর জন্যই কথা বলছিলাম এতদিন ধরে। ওই যে 18%, 20% যেটা আছে, সেটাই কমানোর জন্য আমরা অস্থির ছিলাম। এখন সেটার উপরে 35 যদি যোগ হয়, তো এটা খুব স্বাভাবিক, এটা খুবই বড় বিপদ নেমে আসছে বাংলাদেশের উপরে। ছোট দেশ আমরা, তা কন্টেইন করতে পারবো না তো আমরা। সুতরাং আমাদেরকে কোনো না কোনোভাবে একটা পথ বের করতে হবে যে কীভাবে এটাকে আমরা কন্টেইন করব। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন। শুভরাত্রি।